আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে স্পেশাল লাইভ ক্লাসে। আমি মোহাম্মদ শাহাদাত খান তোমাদের সাথে আছি। আজকে আমরা সবাই মিলে অ্যাকাউন্টিং এর গত বছরের হিসাব বিজ্ঞানের যে প্রশ্নগুলো এসেছে প্রিলি এবং লিখিত সবগুলো প্রশ্নের সহজ সমাধান করব। তো সেই প্রশ্ন সমাধান করার পূর্বে যারা এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের কিছু বিষয় একটু জানার আছে, সেই বিষয়গুলো আমরা একটু কথা বলবো। সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তোমাদের জন্য একটা দিক নির্দেশনামূলক ক্লাস। এই ক্লাসটাতে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কি টাইপের প্রিপারেশন নিতে হবে, কোন টপিকসগুলো তোমাদেরকে পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না, সে বিষয়ে একটা ধারণা দেব। তোমার সিজিপিএ হতে শুরু করে কোন কোন বিষয়গুলো লাগবে, আর আমাদের কোন কোন বিষয়ে কত নাম্বার আছে সে বিষয়ে মানবন্টন নিয়ে একটু কথা বলবো। পাশাপাশি গত বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এবং সিকিউ প্রশ্নে বা লিখিত প্রশ্নে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিস্তারিত আলোচনা করবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো দ্রুতই আমাদের লাইভে যুক্ত হয়ে যাও, কারণ আজকের ক্লাসটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা থেকে ইনশাআল্লাহ তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে হিসাব বিজ্ঞানে কি টাইপের প্রশ্ন এসে থাকে, হিসাব বিজ্ঞান থেকে কোন টাইপের প্রশ্ন আমাদেরকে খুব বেশি সমাধান করতে হতে পারে। যার কারণে এই ক্লাসটা তোমাদের একই সাথে দিক নির্দেশনামূলক ক্লাস হিসাবে কাজ করবে। পাশাপাশি যেটা করবে তোমরা একটা প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া পাবা, পাশাপাশি ওই প্রশ্নগুলোকে কিভাবে খুব সহজে সমাধান করতে পারো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি সবাইকে রিকোয়েস্ট করব খুব দ্রুতই আমাদের লাইভে যুক্ত হয়ে যাও। আমি একটু চেক করে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু সবাই জানাও কে কোথা থেকে বলছো, আমাদের সাথে যুক্ত হচ্ছ, একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সবার জায়গা থেকে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কারণ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, আমরা একটা বিষয় সবাই জানি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় কিছু যোগ্যতা থাকে, আর আমাদের কোন কোন সাবজেক্ট বা কোন কোন বিষয়ের উপর পড়াশোনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু দেখে নিই। দেখো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ হচ্ছে আমাদের সি ইউনিট। সেখানে আমরা জানি আমাদের দুই ভাবে পরীক্ষাটা হয়ে থাকে, একটা হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন, আরেকটা হচ্ছে সিকিউ বা লিখিত প্রশ্ন। তো এমসিকিউ প্রশ্নগুলোতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের এমসিকিউ তে টোটাল 60 মার্কসের প্রশ্ন আসে, আর সিকিউ বা সৃজনশীল প্রশ্ন আসে 40 মার্কস। টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়। তাহলে এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে আমাদেরকে একটা ন্যূনতম মার্কস পাওয়া লাগে, সেক্ষেত্রে কিছু যোগ্যতা আমাদের ম্যাটার করে। যেমন এমসিকিউর ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট মার্কস হচ্ছে ইংরেজিতে, অর্থাৎ ইংরেজিতে যে 12 নাম্বার আছে সেই 12 নাম্বারের মধ্যে ন্যূনতম 5 পাইতে হয় এমসিকিউতে। যদি কেউ ইংরেজিতে ন্যূনতম 5 না পায় 12 নাম্বারের মধ্যে, তাহলে তাকে ফেল হিসাবে গণ্য করা হয়, তার অন্যান্য কোনো সাবজেক্ট আর কাউন্ট করা হয় না। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইংরেজি। তাহলে এই ইংরেজি সাবজেক্টের যে 12 নাম্বার এমসিকিউতে আছে, লিখিত পরীক্ষায় আমাদের 8 নাম্বার আছে। টোটাল এই 20 নাম্বারের উপর আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, বাংলা, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফিনান্স, তার যে কোনো একটা সাবজেক্টে তোমরা পরীক্ষা দিতে পারবা। যারা এইচএসসি তে মার্কেটিং নিয়েছো তারা অবশ্যই মার্কেটিং এ পরীক্ষা দিবা। যাদের এইচএসসি তে ফিনান্স ছিল, অর্থাৎ ফিনান্সটা বেশি ভালো করে জানো অথবা ফিনান্সটাকে তোমরা ওইভাবে পড়েছো, তারা অবশ্যই ফিনান্স নিবা। এটা হচ্ছে আমার পরামর্শ। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের এমসিকিউতে 60 নাম্বার আসে, আর সিকিউ বা সৃজনশীল প্রশ্নে বা লিখিত প্রশ্নে আমাদের 40 নাম্বার আসে। তাহলে টোটাল 100 মার্ক। আর আমার এসএসসি প্লাস এইচএসসি জিপিএ থেকে আমাদের টোটাল হচ্ছে 20 মার্ক। টোটাল 120 মার্কের উপর ডিপেন্ড করে আমাদের কি হয়, আমাদের মেধা তালিকাটা বন্ধ করা হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্নে আমি বলেছি যে ইংলিশে একটা আমাদের শর্ত থাকবে যে ইংরেজিতে যদি আমার এমসিকিউতে 12 নম্বরের মধ্যে আমাকে ন্যূনতম 5 নাম্বার পেতে হবে।
আর এই 5 নাম্বার যদি আমরা না পাই তাহলে কিন্তু আমার আর অন্য কোনো কিছু কাউন্ট করা হবে না। সো বুঝতেই পারছো ইংরেজিটা কতটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় বলে নিই, ইংরেজিতে প্রশ্ন কিন্তু হবে আমাদের সেকেন্ড পেপার থেকে। সো আমাদের সবসময় ওই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় আমি শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের যারা বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে আগত হয় তাদের, যেহেতু আমরা এটা সি ইউনিট, তাদের কিন্তু অ্যাকাউন্টিং এ ন্যূনতম বি গ্রেড পেতে হবে, মানে অর্থাৎ এইচএসসি তে তাদের অন্তত বি থাকতে হবে, এটা একটা যোগ্যতা। আর সামগ্রিকভাবে আমাদের এমসিকিউ তে টোটাল কমপক্ষে ইংরেজিতে 5 পাওয়ার পরে কমপক্ষে 24 পেতে হবে। আবার লিখিত পরীক্ষায় 40 নম্বরের মধ্যে কমপক্ষে আমাদের 11 পেতে হবে। যদিও লিখিত পরীক্ষায় আলাদাভাবে কোনো পাস নাই পায়, সম্মিলিতভাবে কমপক্ষে তোমাকে 11 পেতে হবে। টোটাল আমাদের ন্যূনতম 40 নাম্বার পেতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের যে যে শর্তগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই শর্তগুলা ফিল আপ হলেই কিন্তু তুমি এর পরবর্তীতে মেধা তালিকায় আসতে পারো। সো প্রথমে আমরা একটা আইডিয়া পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোন টাইপের প্রশ্নগুলা, আমাদের কি ধরনের প্রিপারেশন নিতে হবে, কি ধরনের যোগ্যতা আমাদের থাকতে হবে। আমি আজকের ক্লাসে এই যে দিক নির্দেশনামূলক পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সো সবাই একটু যারা ক্লাসে আসো একটু কষ্ট করে সবাই বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও, তোমাদের একটা স্বাভাবিক আইডিয়া দেওয়ার জন্য আজকে ক্লাসটা নিচ্ছি। পাশাপাশি এমসিকিউ প্লাস সিকিউ প্রশ্ন টাইপটা আমরা এখন দেখব। আমাদের 2023-24 সেশনে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ এখন আলোচনা করব। তো যতটুকু আলোচনা হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। আমি চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়। অর্থাৎ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো, অর্থাৎ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের সি ইউনিটের এমসিকিউ বা প্রিলিম প্রশ্নগুলো আমরা একটু সমাধান করব। এখানে আমাদের টোটাল 12টা প্রশ্ন এসেছে, সেই 12টা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তো শুরুতে আমি একটু রিকোয়েস্ট করে দেব সবাইকে, সবাই সবার জায়গা থেকে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, সবাই বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও। তাহলে আমাদের অ্যাকাউন্টিং এর যে প্রশ্ন, সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা পাবো সেটা আমরা জানি অনুপাত বিশ্লেষণ থেকে এসেছে, অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় বছর 6ষ্ঠ অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সবাইকে রিকোয়েস্ট করব আমরা ক্লাসে একটু গুরুত্ব দিই। দেখো প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে শাপলা কোম্পানি নিকট চলতি মূলধন ছিল 1,80,000 টাকা। খেয়াল করবা চলতি মূলধন হচ্ছে 1,80,000 টাকা, যেখানে চলতি অনুপাতের মান ছিল 3:2, অর্থাৎ চলতি অনুপাত ছিল কিন্তু 3:2। তাহলে চলতি অনুপাত যেহেতু 3:2 আর চলতি মূলধন হচ্ছে 1,80,000 টাকা, প্রশ্নে আমাদের জানতে চেয়েছে চলতি সম্পদের পরিমাণ কত। এখন আমরা সবাই একটা বিষয় খুব ইজিলি জানি যে আমরা জানি চলতি মূলধন মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ থেকে, খেয়াল করবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ থেকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে চলতি মূলধন। তাহলে আমাদের এখানে যেহেতু চলতি মূলধনের মান দেওয়া আছে, আমাদের কি করতে হবে, যে মানটা দেওয়া আছে তার একটা মান আমরা বের করে দেব। তাহলে আমরা কি করব, আমাদের সর্বপ্রথম এখানে এই যে চলতি অনুপাত বলা আছে কত, 3:2। এখন আমরা সবাই জানি অনুপাত একটা ভগ্নাংশ। চলতি অনুপাত মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদকে সেই প্রতিষ্ঠানের চলতি দায় দ্বারা ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি একটা বিষয় খেয়াল করি, চলতি অনুপাত, দেখো আমি জাস্ট সংক্ষেপে লিখছি চলতি অনুপাত। তো চলতি অনুপাত সমান কি হয়, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে চলতি অনুপাতের মান আছে 3:2। যেহেতু এটার মান রয়েছে 3:2, তার মানে 3 হচ্ছে চলতি সম্পদ, যেহেতু সম্পদটা আগে থাকে, আর 2 হচ্ছে চলতি দায়। কারণ কিভাবে বুঝলাম, যেহেতু চলতি অনুপাত 3:2 অর্থাৎ 3:2, সেক্ষেত্রে আমরা এটা বুঝে নিব যে 3 হচ্ছে চলতি সম্পদের মান আগে যেটা আছে, আর 2 হচ্ছে চলতি দায়ের মান। এখন যেহেতু চলতি সম্পদ হচ্ছে 3 আর চলতি দায় 2, তার মানে চলতি মূলধন বের হবে কত, আমরা একটু আগেই জানলাম যে চলতি মূলধন মানে হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম চলতি সম্পদের মান হচ্ছে 3 আর চলতি দায়ের মান হচ্ছে 2। ভাইয়া তাহলে চলতি সম্পদ 3 যদি হয়, চলতি দায় যদি 2 হয়, তাহলে চলতি মূলধনের মান হবে কত, 1।
তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে চলতি মূলধনের মান, সেজন্য আমরা চলতি মূলধনের মানটা আগে বের করে নিয়েছি। যদি তোমাকে চলতি দায়ের পরিমাণ দেওয়া থাকতো তুমি দায়ের মানটা বের করলেই হতো, যদি তোমাকে চলতি সম্পদের মান দেওয়া থাকতো তুমি সম্পদের মানটা বের করলেই হতো। এখন দেখো, যেহেতু চলতি মূলধনের মান 1, তাহলে আমরা কি করব? আমরা আমরা যেটা করব, খুবই সহজ একটা জিনিস আমি দেখাচ্ছি। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার চলতি মূলধন আছে কত টাকা একটু খেয়াল করো তো। চলতি মূলধন হচ্ছে 1,80,000 টাকা। আমি 1,80,000 টাকা লিখলাম। ওকে, এখন এটাকে আমি কত দ্বারা ভাগ করব? এটার যত মান দেওয়া আছে, কিন্তু এটার মান দেওয়া আছে 1। ওকে, তাহলে আমি চলতি মূলধনকে তার মান বা হার দ্বারা ভাগ করলাম। আমার বের করতে হবে যেটা, সেটা দ্বারা গুণ করব। তাহলে আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছে চলতি সম্পদের পরিমাণ। বলতো এখানে চলতি সম্পদের পরিমাণ কত? আমরা জানি এই যে 3, আমরা এখানে দেখালাম যে চলতি সম্পদ হচ্ছে 3, তার মানে তার মান দ্বারা আমরা গুণ করে দিব, জাস্ট 3 দ্বারা গুণ করে দেব। তাহলে আমরা কি করেছি, আমি আবারও বলতেছি, আমাদের যেহেতু প্রশ্নে চলতি মূলধন আছে, প্রথমে আমি চলতি মূলধনের হারটা বের করে নেব। হার কিভাবে বের করেছি? আমাদের চলতি সম্পদ আছে, চলতি অনুপাত হচ্ছে 3:2। এখান থেকে আমরা বুঝে নিলাম এই 3 হচ্ছে চলতি সম্পদ আর 2 হচ্ছে চলতি দায়। আর যেহেতু 3 হচ্ছে চলতি সম্পদ, 2 হচ্ছে চলতি দায়, তার মানে চলতি মূলধন হচ্ছে 1। যেহেতু চলতি মূলধনের মান 1, আমরা কি করলাম? জাস্ট আমরা কি করলাম? চলতি মূলধনকে চলতি মূলধনের হার দ্বারা ভাগ করলাম, আর চলতি আর চলতি সম্পদ দ্বারা গুণ করে দিলাম। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে কিভাবে করা হবে? দেখো, খুব সহজে আমরা চলতি মূলধনের মানটা বের করতে পারবো। জাস্ট 18 কে 3 দিয়ে গুণ করো, 3 18 54, অথবা সরাসরি 3 18 24, 3 একে 3, 3 আর 2 5। আর এই পাশে যে শূন্যগুলো আছে শূন্যগুলো লিখে দাও, 1 2 3 4, অর্থাৎ 5,40,000 টাকা। তাহলে আমাদের চলতি সম্পদের মান বের হবে 5,40,000 টাকা। কোথায় আছে? অপশন এ তে। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি আমরা ক্লিয়ার? প্রথম প্রশ্ন সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো সবাই, যে যেখান থেকে দেখছো, প্রথম প্রশ্নটা আমরা সবাই ক্লিয়ার কিনা? যদি প্রথম প্রশ্নটা আমরা ক্লিয়ার হয়ে যাই, তাহলে আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, আমাদের ওকে, আমরা অনেক সালাম, সবাইকে ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নের সমাধানে। দেখো, প্রশ্ন যেটা সেটা হচ্ছে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা। আমরা জানি এই প্রশ্নটা এসেছে আমাদের প্রথম পত্রের 7ম অধ্যায় কার্যপত্র থেকে। যেহেতু এই প্রশ্নটা কার্যপত্র থেকে এসেছে, আমরা সমন্বয় দাখিলার একটা বিষয় সবাই জানি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো, সমন্বয় দাখিলার মেইন কারণ বিষয়টা কি? সমন্বয় দাখিলা 2 রকমের হয়, একটা হচ্ছে বকেয়া সংক্রান্ত, আরেকটা হচ্ছে অগ্রিম সংক্রান্ত। বকেয়া সংক্রান্ত সমন্বয় দাখিলার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই। স্বাভাবিকভাবে আমরা যেভাবে জেনারেল জাবেদা করি সেটাই সমন্বয় জাবেদার মতো হয়ে যায়, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। প্রবলেম হচ্ছে অগ্রিমের সময়। তো অগ্রিমের ক্ষেত্রে আমাদের 2 টাইপের হয়। একটা হচ্ছে আমাদের অগ্রিমটাকে অনেকে অগ্রিম আয়টাকে অনেকে দায় হিসাবে লিপিবদ্ধ করে, কেউ কেউ আয় হিসাবে লিপিবদ্ধ করে। তো সাধারণত অগ্রিম আয় বা অনুপার্জিত আয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়, তার মানে এই দায় হিসাবে লিপিবদ্ধটা করা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু কেউ যদি অনুপার্জিত আয়কে দায় হিসাবে লিপিবদ্ধ না করে আয় হিসাবে লিপিবদ্ধ করে, সেটা কিন্তু ব্যতিক্রম নিয়ম, যেটাকে গ্যাপ এবং আইএফআরএস সমর্থন করে না। যার কারণে আমরা কোনো কিছু না বললে ধরে নিব অনুপার্জিত আয় হচ্ছে একটা দায়। এখন এই অনুপার্জিত আয় যেহেতু দায়, যখন তুমি কারো কাছ থেকে কোনো টাকা ইনকাম করবা, মনে করো তুমি কারো কাজ করো নাই, টাকা নিয়ে নিছো, তুমি কাউকে মনে করো সুবিধা দেওয়ার পূর্বেই টাকা নিয়ে নিলে সেটাকে বলা হবে অনুপার্জিত আয়, অর্থাৎ অগ্রিম আয়। এখন অগ্রিম আয়ের সমন্বয়টা কিরকম হবে? দেখো, সাপোজ তুমি উপভাড়া পেয়েছো 3 মাসের অগ্রিম, তখন তুমি সাধারণ জাবেদা কি দিবা? সাধারণ জাবেদা তুমি প্রদান করবে। 3 মাসের উপভাড়া পেয়েছো হচ্ছে 30,000 টাকা, তখন তুমি 30,000 টাকা এভাবে দিবা। এটা কি দিলাম ভাইয়া? এটা হচ্ছে জেনারেল জাবেদা, অর্থাৎ সাধারণভাবে আমরা যে জাবেদাটা দিয়ে থাকি সেই জাবেদাটা হচ্ছে সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদার অর্থাৎ তুমি সাপোজ জানুয়ারি মাসে টাকাটা পেয়েছো, তাহলে জানুয়ারি মাসে সাপোজ তুমি জানুয়ারি
31 তারিখে এই দাখিলাটা দিয়েছো বা 1 তারিখে এই দাখিলাটা দিয়েছো, নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত আয় অথবা অগ্রিম আয় ক্রেডিট বা অগ্রিম উপহার ক্রেডিট। ওকে, আমি জাস্ট লিখলাম। এখন দেখো, যেহেতু 3 মাস পরে যদি তুমি সমন্বয় করতে যাও বা 1 মাস পরে তুমি যদি জানুয়ারি মাসের 31 তারিখ হিসাব ক্লোজ করতে যাও, দেখো তুমি 3 মাসের ভাড়া পেয়েছো, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, অর্থাৎ 3 মাসের জন্য টাকাটা পেয়েছো। তো জানুয়ারি মাসের শেষে তোমার কিন্তু 1 মাসেরটা আয় হয়ে যাবে, মানে উপার্জন হয়ে যাবে। বাকি 2 মাসেরটা কিন্তু তখনও দায় থেকে যাবে। কারণ তুমি সাপোজ চিন্তা করছো তুমি একজনের কাছে রুম ভাড়া দিয়েছো 3 মাসের জন্য। তো 3 মাসের জন্য তাকে রুম ভাড়া দিয়েছো, 3 মাস কি সে এখনো থেকেছে? থাকে নাই। এর পূর্বে তুমি 3 মাসের পেমেন্টটা অ্যাডভান্স নিয়ে নিয়েছো, যার কারণে 1 মাস যাবে, 1 মাস তার অ্যাডভান্স পেমেন্টটা কমে যাবে, দ্বিতীয় মাস যাবে, তার আবার 1 মাসের ভাড়াটা কি হয়ে যাবে? কমে যাবে। এভাবে যত মাস যাবে তত মাসে তার দায়টা কমে যাবে, আর ওই দায়টা পরবর্তীতে আয় হয়ে যাবে। যার কারণে এই যে জানুয়ারি মাসের 1 তারিখে তুমি যে নগদ 30,000 টাকা গ্রহণ করেছ, সেটা তোমাকে স্বাভাবিকভাবে দায় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এখন জানুয়ারি মাসের 31 তারিখে যদি তুমি সমন্বয় করতে চাও, খেয়াল করবে, সমন্বয় করতে চাও, তখন এই অগ্রিম আয় কি তখন আর তোমার 30,000 টাকা থাকবে? এর মধ্যে তো 10,000 টাকা এই মাসে তোমার তার ভাড়া থেকে গেছে, যেহেতু সে 1 মাস তোমার বাসায় স্টে করেছে, তার মানে 1 মাসেরটা এখন আয় হিসাবে গণ্য হবে। দ্যাট মিনস এই অগ্রিম আয়টা তখন কমে যাবে। কত টাকা কমে যাবে? 1 মাসেরটা কমে যাবে, তখন অগ্রিম আয়টা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। খেয়াল করুন, আমরা জানি দায় কমলে কি হয়? ডেবিট হয়, যার কারণে অগ্রিম আয়টা ডেবিট হবে। এখন কথা হচ্ছে কত টাকা ডেবিট হবে, কারণ এই 30,000 টাকা নিয়েছো তুমি 3 মাসের জন্য, তাহলে জানুয়ারি মাস গেলে তো 1 মাসের আয় হবে, তাহলে 30,000 কে 3 দিয়ে ভাগ করবা, 1 মাসের আয় হবে তোমার 10,000 টাকা। তখন তুমি ঝামেলা করবা অনুপার্জিত আয় অথবা অগ্রিম আয় অথবা অগ্রিম উপহার ডেবিট। আর খেয়াল করবা, এই যে 10,000 টাকা তোমার দায় কমে গেছে, এই টাকাটা অ্যাকচুয়ালি তোমার কি হয়ে গেছে? এই মাস শেষে আয় হিসাবে গণ্য হয়ে গেছে, যার কারণে আয় হিসাব অথবা উপহার হিসাব ক্রেডিট হবে 10,000। এটাই হচ্ছে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা। তাহলে 31 তারিখে যখন আমরা সমন্বয় করতে যাব, তখন আমরা এই দাখিলাটা প্রদান করব। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? যেহেতু 31 তারিখে আমরা সমন্বয় দাখিলাটা প্রদান করব, সেহেতু আমাদের কি হয়েছে? একদিকে খেয়াল করবা, একদিকে আমাদের ওই যে 30,000 টাকার মতো দায়ের মধ্যে 10,000 টাকা কমে গেছে, মানে দায় হ্রাস পেয়েছে। অন্যদিকে আমার এই 10,000 টাকা নামক কি হয়েছে? আয় বেড়েছে। তাহলে অনুপার্জিত আয়ের বা অগ্রিম আয়ের বা যে কোনো অগ্রপ্রদত্ত আয়ের, অগ্রপ্রাপ্ত আয়ের যদি সমন্বয় দাখিলা দেওয়া হয়, দ্যাট মিন্স কি হয়? একদিকে আমার দায়টা কমে যায়, অন্যদিকে আমার আয়টা বেড়ে যায়, যদি সমন্বয় দাখিলা দেওয়া হয়। আর যদি দেওয়া না হয়, এটা আসতো তাহলে ঠিক উল্টোটা হতো, অর্থাৎ আমার দায়টা কি হতো? বেশি দেখাতো, আয়টা কম দেখাতো। দ্যাট মিন্স এখানে আমাদের যে প্রশ্নটা আছে যে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি হবে? আমাদের দায় হ্রাস করে, আয় বৃদ্ধি করে। এটা অবশ্যই ঠিক। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার। বাকিগুলো কিন্তু হবে না, কারণ দায় হ্রাস হলে আয় হ্রাস হবে না। আর এখানে তো সম্পদের কোনো প্রভাবই আসবে না, কারণ অনুপার্জিত আয় কখনোই কোনো সম্পদ না। এই দুটো অপশন তোমরা দেখেই বাদ দিয়ে দিতে পারো, কারণ অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয়, এটার সাথে সম্পদের কোনো রিলেশন নাই। ক্লিয়ার? তাহলে এই দুইটা প্রশ্ন আমি বিস্তারিত আলোচনা করেছি, বাকি প্রশ্নগুলো আমি এভাবে আলোচনা করব। তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু আমাকে জানাও। আমি এর পরবর্তী প্রশ্নে চলে যাব। এখন এই প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের 3 নাম্বার যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা একটা বিতর্কিত প্রশ্ন, আমরা সবাই জানি। এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছে। যেদিন প্রশ্নটা এসেছে, অর্থাৎ পরীক্ষার দিনও কিন্তু এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। কিছু কিছু গাইডে এটার উত্তর অগ্রিম ভাড়া দেওয়া, কিছু কিছু গাইডে এটার উত্তর হচ্ছে প্রাথমিক খরচ দেওয়া। তো এটা নিয়ে আসলে ওই সনাতন অ্যাকাউন্টিং এবং আধুনিক অ্যাকাউন্টিং এর একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। এই জাতীয় প্রশ্ন আসলে না করাই বেটার। তো সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরটা আসলে কি নিব? তো আমার পার্সোনাল পরামর্শ বা আমার অভিজ্ঞতা থেকে বলে, বা আমি যতটুকু ঘাটাঘাটি করেছি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন বিষয়, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটাকে, এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা কিন্তু সনাতন অ্যাকাউন্টিং এর একটা ধারণা। খেয়াল করবা। তো
তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেহেতু সনাতন অ্যাকাউন্টিং এর একটা ধারণা, আমরা এক্ষেত্রে আধুনিক অ্যাকাউন্টিংটাকে অতটা গুরুত্ব দিব না। হ্যাঁ, অপশনে যদি সনাতন অ্যাকাউন্টিং এই না থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই আধুনিক অ্যাকাউন্টিংটা গুরুত্ব দেব। সেজন্য এই অগ্রিম ভাড়াটাকে আধুনিক অ্যাকাউন্টিং এ কিন্তু আমরা জানি এটা একটা চলতি সম্পদ হিসেবে বিবেচিত হয়। সেজন্য এটাকে আমরা বিলম্বিত ব্যয়ের মধ্যে দেখাবো না। বাট অনেক বইতে কিন্তু অগ্রিম ব্যয় অথবা প্রদর্শন করা অথবা ব্যাখ্যা প্রদান করা, ব্যাখ্যা প্রদান করা অথবা নোট প্রদান করা বা টিকা প্রদান করা, বা বর্ণনা দেওয়া, যত ধরনের ডিসক্লোজার আছে অনেক ভুগিয়েছে আমি জানি। তো এই প্রশ্নটা নিয়েও অনেক কনফিউশন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর এক একজন এক এক ভাবে বলে। তো সবকিছু আমি একটু ক্লিয়ার করে দেবো আজকে ইনশাআল্লাহ। দেখো, প্রশ্নটা হচ্ছে কি, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? ভাই আমরা সবাই জানি চলতি দায়। এখন দেখো, এই যে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, এখন আমরা এটাকে ফলো করে আমরা বাকি সব কাজ করতে পারবো। দেখো, চলতি অনুপাতে কখন প্রভাব ফেলবে? যদি আমাদের কোনো কারণে চলতি সম্পদ কমে যায় বা চলতি দায় বেড়ে যায়, এই জাতীয় কোনো কিছু হলে আমাদের আগের যে চলতি অনুপাতটা থাকবে, পরের যে চলতি অনুপাতটা আসবে কোনো চলতি সম্পদ বা চলতি দায় চেঞ্জ হওয়ার কারণে, সেটাই হচ্ছে এটাকে প্রভাব করবে। তারপরে অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে কোন লেনদেনটি চলতি অনুপাতে প্রভাব ফেলবে না, আমরা একটু স্টাডি করবো একটা একটা করে। প্রথমে দেখো, বলা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ। ভাইয়া, দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে যদি চলতি দায় পরিশোধ করা হয়, তুমিই বলো আমাদের তাহলে কি প্রভাবটা পড়বে? দীর্ঘমেয়াদী ঋণটা তো একটা দীর্ঘমেয়াদী দায়, তাহলে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে আমি চলতি দায় পরিশোধ করলে আমার কাজ হবে কি, কমে যাবে, আমার চলতি দায়টা কমে যাবে। তোমরাই বলো, সাপোজ একটা অনুপাতের অ্যান্সার আগে এসেছে 4:1, কথার কথা। এখন যদি একটা চলতি দায় কমে যায় তখন কি আর এই মানটা থাকবে? তখন কিন্তু এই মানটা থাকবে না, কারণ হচ্ছে চলতি সম্পদ কিন্তু পরিবর্তিত হয় নাই, হয়েছে চলতি দায়। দ্যাট মিন্স নতুন করে যে অনুপাতটা আসবে সেখানে মানটা চেঞ্জ হয়ে যাবে, যার কারণে এটা আমাদের প্রভাব ফেলবে, এটাকে আমরা নিতে পারবো না। পরবর্তী 3 নাম্বার প্রশ্নটা আমি আগে একটু দেখাই। দেখো, 3 নাম্বার সি যেটা আছে, সি বলা হচ্ছে নগদে স্থায়ী সম্পদ বিক্রয়। ভাইয়া, নগদে যদি স্থায়ী সম্পদ সেল করা হয় বা বিক্রয় করা হয় সেক্ষেত্রে কি হয়? একদিকে তোমার নগদ টাকা আসবে, কারণ নগদে সম্পদটা বিক্রি করেছো, তাহলে নগদ টাকা তুমি যাবে দিবে নগদ আর ডেবিট বা নগদ ডেবিট। আর অন্যদিকে স্থায়ী সম্পদ ক্রেডিট, স্থায়ী সম্পদটা মনে করো আসবাবপত্র ক্রেডিট হয়ে যায়। এখন দেখো, এই লেনদেনের ফলে কি বাড়তেছে? একটা চলতি সম্পদ বাড়তেছে, নগদ হচ্ছে একটা চলতি সম্পদ। আর অন্যদিকে কি হচ্ছে? আমাদের চলতি দায়টা কমতেছে। ওকে, আমি একটু দেখি তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সমস্যা করতেছি, কন্টিনিউ করতে। 3 নাম্বারটা আরেকবার। ওকে, 3 নাম্বার প্রশ্নটা, ওকে 3 নাম্বার প্রশ্নটা আরেকবার আমি এটা একটু শেষ করে দিই, এটা একটু শেষ করে আমি 3 নাম্বারটা আরেকবার ক্লিয়ার করব। ওকে, একটু কষ্ট করে একটু লাইনে থাকো, এটা একটু আমি শেষ করে দিই। দেখো, তাহলে নগদে স্থায়ী সম্পদ বিক্রি করলে আমার একদিকে নগদ টাকা আসে, অন্যদিকে আমার স্থায়ী সম্পদ চলে যায়। তো আমাদের এই চলতি অনুপাতে প্রভাব ফেলবে তো চলতি সম্পদ চলতি দেয়, স্থায়ী সম্পদের কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না। তাহলে যেহেতু চলতি সম্পদ নামক নগদ নামক একটা সম্পদ বাড়বে, তোমরাই বলো এটা কি চলতি অনুপাতে প্রভাব ফেলবে না? অবশ্যই প্রভাব ফেলবে। দ্যাট মিন্স আমাদের এ এবং সি নেওয়াই যাবে না। এন্ড প্রবলেম হচ্ছে অনেক জায়গায় বি কে সঠিক উত্তর ধরা হয়েছে, অনেক জায়গায় ডি কে সঠিক উত্তর ধরা হয়েছে। সঠিক কোনটা আমরা এখন এটাকে একটু বিশ্লেষণ করব। ওকে, তো এটা বিশ্লেষণ করতে গেলে আমরা প্রথমে একটা জিনিস দেখাই, বিতে কি বলা আছে। বিতে ভাইয়া বলা হচ্ছে যে বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। এখন বিবিধ পাওনাদারকে নগদ প্রদান করলে তোমাদের একটা আইডিয়া আছে যে পাওনাদার হচ্ছে একটা চলতি দায়, আবার নগদান হচ্ছে একটা চলতি সম্পদ। দ্যাট মিন্স আমার এই পাশ থেকে একটা চলতি সম্পদ কমতেছে,
আবার এই পাশ থেকে একটা চলতি দায় কমতেছে। খালি চোখে দেখা যাচ্ছে কি এর কারণেও আমাদের চলতি অনুপাতের প্রভাব ফেলবে না। কেন ফেলবে না? কারণ তোমার মনে হচ্ছে এখানে যদি আমার 50 টাকা কমে যায় বা 500 টাকা কমে যায়, এখানে তো 500 টাকা কমে গেছে। তো এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ তোমার চলতি সম্পদ আছে হচ্ছে মনে করো 20,000 টাকা, ওকে। আর তোমার সরি এখানে সংখ্যাটা লেখা হয় নাই। সাপোজ তোমার চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 30,000 টাকা, আর তোমার কাছে চলতি দায়ের পরিমাণ, তোমার প্রতিষ্ঠানের চলতি দায়ের পরিমাণ হচ্ছে মনে করো 10,000 টাকা, ওকে। এখন তোমার চলতি অনুপাতের মান কি হবে? আমরা জানি চলতি অনুপাত মানে হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ এই 30,000কে তুমি 10,000 দিয়ে ভাগ করো, ভাগ করলে আমরা যদি শূন্য শূন্য সবগুলো কেটে দিই, আর শূন্য কেটে দিলে এখানে কত থাকে? 3:1। অনুপাত একটা ভগ্নাংশ, তার মানে 3:1 হবে। এখন দেখো আমরা ওই ধারণাটা দিই, পাওনাদারকে নগদ প্রদান করেছো। সাপোজ আমি ধরে নিলাম তুমি পাওনাদারকে নগদ প্রদান করেছো হচ্ছে 10,000 টাকা। 10,000 দেব না, আমি 5,000 দিলাম, ওকে। তাহলে পাওনাদারকে যদি আমি নগদ 5,000 টাকা প্রদান করি, তাহলে আমাদের চলতি সম্পদ কমে যাবে 5,000। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ কথা। আবার আমার চলতি দায়ও কমে যাবে কিন্তু 5,000। কারণ পাওনাদারকে নগদ প্রদান করলে একদিকে আমাদের কি হয়? পাওনাদার ডেবিট মানে দায় কমে যায় 5,000, নগদ ক্রেডিট মানে নগদ চলতি সম্পদ কমে। তাহলে এখন নতুন আমাদের সম্পদ আর দায় কি আসলো? নতুন আমাদের চলতি সম্পদ হলো হচ্ছে 25,000। খেয়াল করবা। আর নতুন চলতি দায় হলো এই যে 10 থেকে 5 গেলে 5,000। খেয়াল করবা। তাহলে আগে চলতি সম্পদ ছিল 30,000, এখন পাওনাদারকে 5,000 টাকা প্রদানের কারণে আমাদের চলতি সম্পদ কত? 25। আগে চলতি দায় ছিল 10,000, এখন পাওনাদারকে এই 5,000 টাকা প্রদান করার কারণে চলতি দায় হয়ে গেছে 5। এখন নতুন অনুপাতটা কত হয় দেখো, যদি কাটাকাটি করো 3টা শূন্য কেটে দাও, 5×5 25, অর্থাৎ 5:1। এখন তোমরাই বলো, যদিও সমপরিমাণ অর্থ আমাদের চলতি সম্পদও কমেছে, চলতি দায়ও কমেছে, ভগ্নাংশ হওয়ার কারণে এখানে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে সমপরিমাণ চলতি সম্পদ এবং চলতি দায় হ্রাস বা বৃদ্ধি পেলেও আমাদের চলতি অনুপাতে প্রভাব ফেলতে পারে। তার মানে এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়, এটা কিন্তু অনেকেই বোঝে না। এটা যদি তোমরা ক্লিয়ার হও, তার মানে আমাদের কি দেখা যাচ্ছে? এ বি সি সবগুলাই হচ্ছে আমাদের কি করতেছে? চলতি অনুপাতে প্রভাব ফেলতেছে। আমরা কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে প্রভাব ফেলবে না কোনটা? প্রভাব ফেলবে না হচ্ছে ডি। বোঝাই যাচ্ছে কিভাবে? ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রয়। ভাইয়া মজুত পণ্য যদি নগদে বিক্রয় করো, একবার তোমার নগদ টাকা আসবে মানে চলতি সম্পদ বাড়বে, ওকে, প্লাস। আবার মজুত পণ্য নগদে বিক্রি করার কারণে মজুত পণ্য নামক চলতি দায় চলতি সম্পদ কমবে। একই পাশে জাস্ট শুধু সম্পদ একবার বাড়তেছে একবার কমতেছে, যার কারণে এটা কোনোভাবেই প্রভাব ফেলবে না। কিভাবে প্রভাব ফেলবে না? সাপোজ তোমার সম্পদ 25,000 টাকা আছে, একবার 5,000 টাকা তুমি কমিয়েছ আবার বাড়িয়েছ, তার মানে এটা কোনো চেঞ্জ হবে? হবে না। যার কারণে এখানে সঠিক উত্তরটা নিতে হবে ডি, অর্থাৎ ব্যবসায়িক মজুদ নগদে বিক্রি করলে আমাদের চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না। এছাড়া বাকি যে 3টা অপশন আমরা বিশ্লেষণ করেছি, 3টার কারণেই আমাদের চলতি অনুপাত প্রভাবিত হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে একটু বলে দিচ্ছি তোমরা ক্লিয়ার কিনা, কারো কোনো প্রবলেম আছে? ওকে, আমরা এবার চলে যাব আমার 3 নম্বর প্রশ্নের। কার জানি একটু প্রবলেম ছিল। বলা হচ্ছে যে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। ভাইয়া বিলম্বিত মুনাফা জাতীয় খরচটা আমি আবারও বলি, এটা হচ্ছে এক ধরনের সনাতন অ্যাকাউন্টিং এর একটা ধারণা। যেহেতু আমাদের বইগুলোতে সনাতন এবং আধুনিক অ্যাকাউন্টিং মিশ্রিত, যার কারণে এই প্রশ্নটা নিয়ে প্রবলেম হয়েছে। আমি আবারও বলেছি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলত সনাতন হিসাব বিজ্ঞানের একটা ধারণা, যার কারণে এটাকে আমরা যখন অ্যান্সার দিব তখন আমরা সনাতন অ্যাকাউন্টিংটা মাথায় রেখে অ্যান্সার দিলে ভালো হবে। কারণ এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 2টা হয়, এ হয় বি হয়। আধুনিক অ্যাকাউন্টিং অনুসারে অগ্রিম ভাড়া মানে যে কোনো ধরনের অগ্রিম খরচকেও আমরা বিলম্বিত খরচ হিসাবে বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করে থাকি। কিন্তু সনাতন অ্যাকাউন্টিং এ
অগ্রিম খরচগুলোকে না করে বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় হলে করা হতো, আর আমাদের প্রাথমিক খরচ, শেয়ার অবহার বা শেয়ার অবলোকনের কমিশন, এই বিষয়গুলোকে করা হতো। যার কারণে আমরা যদি অ্যান্সারটা নিই, আমার মনে হয় যে এটা অনুসারে অ্যান্সারটা নিব। যদিও মার্কেটে এক এক বইতে এক এক ব্যাখ্যা আছে, তোমরা দেখে নিতে পারো। তবে আমার 13-14 বছরের অভিজ্ঞতায় বলে আমরা সঠিক উত্তরটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যদি প্রশ্নে আসে, যদি দুইটাই অপশনে থাকে, আর একটা থাকলে তো কোনো টেনশন নেই। প্রাথমিক খরচ অগ্রিম খরচের অগ্রিম পাওয়ার মধ্যে আমরা অবশ্যই প্রাথমিক খরচকে প্রাধান্য দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা দেখে অনেকের হার্টবিট কাঁপতে পারে, অনেক বড় প্রশ্ন, অনেক কঠিন হবে। আসলে বিষয়টা তা না, কারণ একটা প্রশ্নে যত বড় অ্যান্সারই থাকুক না, প্রশ্নই থাকুক না কেন, আমরা দেখবো আসলে আমাদের কতটুকু প্রশ্নের সাথে সামঞ্জস্য আছে, ততটুকু অ্যান্সারই আমরা করার চেষ্টা করবো। আসলে প্রশ্নে বলছে আমাদের শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয় কিভাবে বের করতে হয়। আমার মাথায় রাখবা, একটা যৌথ মূলধনী কোম্পানির শেয়ারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। মূলত এরা আরো অনেক ভাগ আছে, মূলত দুই ভাগে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, আরেকটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। একটা বিষয় মাথায় রাখবে তোমরা, অগ্রাধিকার শেয়ার কিন্তু কোম্পানির এক ধরনের হাইব্রিড শেয়ার। হাইব্রিড শেয়ার কেন বলা হয়? কারণ এটা ঋণ এবং সাধারণ শেয়ারের মিশ্রণ। কারণ অগ্রাধিকার শেয়ারে কিছু শর্ত পালন করতে হয়। যেমন যারা অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তারা নির্দিষ্ট হারে কোম্পানি থেকে লভ্যাংশ পায়, কোম্পানির লাভ হোক বা না হোক। তার মানে এরা কিছুটা হচ্ছে পাওনাদারের মতো। যার কারণে এই অগ্রাধিকার শেয়াররা তেমন ঝুঁকি বহন করে না। যেহেতু এরা কোনো ঝুঁকি বহন করে না, কোম্পানি এদেরকে কি করে না, কোনো মালিকানা দেয় না। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয় না। তারা কোম্পানির কি ওয়ান কাইন্ড অফ ঋণদাতাদের মতো কাজ করে। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কি কি সুবিধা পায়? সুবিধা পায় হচ্ছে মুনাফা বন্টনে তারা একটা অগ্রাধিকার পায়, লভ্যাংশটা তাদের স্থির থাকে, কোম্পানির বিলোপ সাধনের পূর্বে সাধারণ শেয়ারদের চেয়ে তারা আগে কি পায়, তাদের মুনাফা বা সম্পদ বা লভ্যাংশটা ফেরত পায়। এটা হচ্ছে তাদের সুবিধা। তাদের কি অসুবিধা নাই? অবশ্যই অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে তাদের সাধারণত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো জায়গায় ভোটাধিকার যোগ্যতা থাকে না। তারা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, তারা কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয় না। তাহলে এই তিনটা অসুবিধা, যার কারণ যদি শেয়ার প্রতি আয় বের করতে বলে, আমরা সবসময় সাধারণ শেয়ার হোল্ডারদের বিষয়টা মাথায় রেখে বের করব। এটা হচ্ছে ফার্স্ট কথা। ক্লিয়ার কিনা? এখন আসো, যেহেতু আমরা সাধারণ শেয়ার হোল্ডারদের কথা মাথায় রেখে কাজ করব, প্রথমে আমরা সাধারণ শেয়ার হোল্ডাররা কত টাকা পাবে সেটা বের করে দিতে। দেখো, আমরা এই প্রশ্নটা যদি করি, তাহলে প্রথমে একটা বিষয় দেখা যাচ্ছে যে আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ 7 লাখ টাকা এবং আয় কর হচ্ছে 2,10,000 টাকা। আমরা সবাই জানি যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানিতে কর পূর্ববর্তী মুনাফা থেকে আয় করটা বাদ দিলে আমাদের কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা পাওয়া যায়। কারণ একটা বিষয় আমরা সবাই জানি যে এক মালিকানা ব্যবসায় আমাদের কি করতে হয়, আয় থেকে, একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এটা, আমার আয় থেকে কি করতে হয়, টোটাল কোম্পানির আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কি পেয়ে যাই, এক মালিকানা ব্যবসায় যদি হয় আমরা পেয়ে যাই হচ্ছে নিট মুনাফা। নিট মুনাফা বা নিট আয়, এটাকে আমরা কি বলি, নিট মুনাফা বা নিট আয়। এটা কিভাবে পাবো? এক মালিকানা ব্যবসায় আয় থেকে ব্যয় বাদ দেওয়া। এখন দেখো, এই যে আয় থেকে আমরা ব্যয় বাদ দিয়েছি, এটা এক মালিকানা ব্যবসায় হচ্ছে। কারণ কি, এক মালিকানা ব্যবসাকে আলাদাভাবে কর দিতে হয় না, ট্যাক্স দেওয়া লাগে না। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটাকে আমরা বলবো কর পূর্ববর্তী মুনাফা, অথবা কর পূর্ব মুনাফা, অথবা কর পূর্ববর্তী নিট মুনাফা বা নিট আয়। কারণ কি, কোম্পানিকে আলাদাভাবে তার আয়ের উপর একটা কর দিতে হয়, যেটাকে আমরা বলি আয়কর বা আয়কর সঞ্চিতি। এই আয়কর বা আয়কর সঞ্চিতির বিষয়টা নিয়ে আমরা একটু পরে কোনো এক সময় কথা বলবো। তাহলে আমরা মাথায় রাখবো যে কোম্পানির টোটাল আয় থেকে ব্যয় বাদ দিলে যে মুনাফাটা পায় সেটা হচ্ছে কর পূর্ব মুনাফা। দেখো, এখানে আমাদের আয় ব্যয়ের কোনো ধারণা নাই। কারণ কি, কারণ হচ্ছে আমাদের কর পূর্ববর্তী মুনাফা দিয়ে দিয়েছে। তার মানে আয় ব্যয়ের যে কাজটা আছে, এই কাজটা আমাদের
আয় ব্যয়ের যে কাজটা আছে এই কাজটা আমাদের অলরেডি করা হয়ে গেছে, এটা লাগবে না। তাহলে আমাদের দেওয়া আছে কর পূর্ববর্তী মুনাফা। তাহলে এখান থেকে আমরা কি বাদ দিয়ে দিব? আয়কর বাদ দিয়ে দিব। আয়কর বা আয়কর সংস্কৃতি বাদ দিয়ে দিব। তাহলে আয়কর বা আয়কর সংস্কৃতি বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাকেই আমরা বলবো মূলত নেট মুনাফা। ক্লিয়ার কিনা তোমরা? তাহলে এক মালিকানা ব্যবসা হলে কিন্তু আর আয়করটা বাদ দেওয়া লাগতো না, বা আয়করটা দেওয়াও থাকতো না ওইভাবে। আর এক মালিকানা ব্যবসার আয়করটা কিন্তু উত্তোলন, সেটা আবার অন্য আলোচনা, কোনো এক সময় পরে করবো। তাহলে এক মালিকানা ব্যবসার আয়কর আর কোম্পানির আয়কর কিন্তু এক না। তো এই আয়করটা বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা নেট মুনাফা। এখন এই নেট মুনাফা বা ব্যবসার লাভের উপর কারা কারা দাবিদার? আমি আগেই বলেছি দুই ধরনের শেয়ার হোল্ডার দাবিদার, একটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তাহলে আমরা কাকে আগে মাইনাস করে দেব? কারণ এই মুনাফা থেকে কারা আগে লভ্যাংশটা পাবে? তোমরাই বলো। এতক্ষণ আলোচনা শুনলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অবশ্যই সর্বপ্রথম এই আয় থেকে লভ্যাংশটা দিতে হবে কাকে? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে ভাইয়া। তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে যেহেতু লভ্যাংশ দিতে হবে, তাহলে এখান থেকে তোমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডার বা অগ্রাধিকার লভ্যাংশটা বাদ দিয়ে দিবা। এই অগ্রাধিকার লভ্যাংশটা বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকবে সেটা কারা নিবে? সেটা সেই মুনাফাটা নিবে মূলত সাধারণ শেয়ার হোল্ডাররা। খেয়াল করবা, সাধারণ শেয়ার হোল্ডার কর্তৃক যে মুনাফাটা আছে সেটা নিবে তারা। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? আমি এতক্ষণ যে আলোচনা করেছি তোমরা অনেকে টাকা খরচ করে ভর্তি হয়েও এই টাইপের ক্লাস পাবা না, কারণ এতটুকু ডিটেলস আলোচনা সাধারণত অন্যান্য অনেক জায়গায় করা হয় না। তো সেক্ষেত্রে আমি বলি যে যদি তোমরা আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ খুব ভালো কমার্সের সি ইউনিটের জন্য বেস্ট একটা সার্ভিস তোমরা আমাদের কাছ থেকে পাবা, অতটুকু বিশ্বাস তোমরা রাখতে পারো। এখন দেখো, এই যে আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমি কর পূর্ব মুনাফা পেলাম, কেন পেলাম? কারণ এটা যত মূলধনী কোম্পানি দিলাম, এখান থেকে আয়কর বাদ দিলে নেট মুনাফা বা কর পরবর্তী নেট মুনাফা পাবো। সেখান থেকে আমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের মুনাফা, এটা তারা পাবে। আর এটা তারা যত শেয়ারের জন্য পাবে তত শেয়ার দিয়ে ভাগ করলে তাদের শেয়ার প্রতি আয় পেয়ে যাবে। মনে করো আমি ধরে নিলাম আমাদের কর পরবর্তী মানে আমাদের আয় ছিল মনে করো 150 টাকা, ব্যয় ছিল 50, তাহলে আমাদের কর পূর্ব নিট মুনাফা কত? 100 টাকা। এই কর পূর্ব নিট মুনাফা যদি 100 হয়, সাপোজ আমি আয় কর দিলাম 30 টাকা, তার মানে আমার কি হবে? কর পরবর্তী নিট মুনাফা হবে 70 টাকা। এখন খেয়াল করো, কর পরবর্তী নিট মুনাফা যদি 70 টাকা হয়, এখান থেকে সাপোজ আমি সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিলাম 20 টাকা। ভাইয়া সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ যদি 20 টাকা দিই, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যদি লভ্যাংশ আমি 20 টাকা প্রদান করে থাকি, তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে কত? 50 টাকা। এই সাধারণ শেয়ার হোল্ডাররা মনে করো 5টা শেয়ারের মালিক। কয়টা শেয়ারের মালিক? বা 10টা শেয়ারের মালিক। আমি ধরে নিলাম তারা 10টা শেয়ারের মালিক। তাহলে সাধারণ শেয়ারের সংখ্যা যদি 10 হয়, তোমরাই বলো তারা এক শেয়ার প্রতি কত টাকা আয় পাচ্ছে? সবাই বুঝতে পারছো তো যে সাধারণ শেয়ারে তারা লভ্যাংশ পাবে 50 টাকা, কিন্তু তার সাধারণ শেয়ারের সংখ্যা হচ্ছে 10। তাহলে শেয়ার প্রতি আয় হবে কত? তোমরা কি করবা? এই 50কে 10 দ্বারা ভাগ করে বলবা যে স্যার শেয়ার প্রতি আয় হচ্ছে 5 টাকা। এটাই হচ্ছে কাজ, অন্য কোনো কাজ। ওকে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার কিনা? তোমরা বুঝতেছো কিনা? আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি ক্লাসটা অবশ্যই দেখবা, কারণ এই ক্লাসটা দেখলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। এখন আসো আমরা ব্যাকে চলে যাই। তাহলে এখানে এই থিম ধরে আমরা এই প্রশ্নটা সলভ করে ফেলি। আমাদের কর পূর্ববর্তী মুনাফা হচ্ছে কত? 7 লক্ষ টাকা। ওকে, 7 লক্ষ টাকা আমি লিখলাম। এখান থেকে আমরা কি বাদ দিব? আমরা সবাই জানি এই 7 লক্ষ টাকা থেকে আমরা আয়করটা বাদ দিয়ে দিব। আয়করটা হচ্ছে 2,10,000 টাকা। আমরা প্রথমে 2,10,000 টাকা মাইনাস করে দিব। ওকে, তারপরে যেটা পাবো সেটার নাম হবে কর পূর্ববর্তী মুনাফা। তাহলে 7 লক্ষ থেকে 2,10,000 মাইনাস করে দিলে হবে হচ্ছে 4,90,000 টাকা। ওকে, কিভাবে যোগ বিয়োগ খুব সহজে করা যাবে সেটার জন্য আলাদা একটা ক্লাস আমি দেব। পার্সেন্টেজ কিভাবে ইজিলি বের করতে পারবা সেটার জন্য আমি ক্লাস দেব। আর আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ অ্যাকাউন্টিং এর জন্য বই লিখেছি। যদি মনে হয় যে এই বইটা পড়লে ইনশাআল্লাহ তোমাদের টোটাল সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই বইটা আমি লিখেছি আমার দীর্ঘ প্রায় 5 বছর, 4 থেকে 4.5 বছর সময় নিয়ে। হ্যাঁ,
তো এই বিষয়টা মানে এই বইটাতে আমি এমন ভাবে সবগুলা তথ্য দিয়েছি, সবগুলা প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ এমন ভাবে দিয়েছি, কোন একটা স্টুডেন্ট যদি ওই বইটা নিজে পড়ে তার কারো কাছে হেল্প নেওয়া লাগবে না, অর্থাৎ অ্যাকাউন্টিং এর জন্য তার কখনো প্রাইভেটে পড়া লাগবে না। সো এটা হচ্ছে বিষয়। তো অ্যাডমিশনের জন্য যে বইটা লিখেছি এখানে এমন এমন বিষয় আছে যেটা মার্কেটের অন্য কোনো বইতে পাবা না, এতটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। দেখো তাহলে আমাদের কর পূর্ববর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা হয়ে গেছে 4,90,000। এখান থেকে এই যে নিট মুনাফা হয়ে গেছে 4,90,000, এখান থেকে এখন আমরা কি করব? এখান থেকে এখন আমরা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিব। বলতো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কত টাকা? 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা এখন আমরা বাদ দিয়ে দিব আমাদের সেই শর্ত অনুসারে। দেখো আমি আবারও দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। আয় থেকে ব্যয় বাদ দিয়ে কর নিট মুনাফা পাবো, সেখান থেকে আয়কর বাদ দিলে নিট মুনাফা, আয়কর বাদ দেওয়ার পর যে নিট মুনাফাটা হবে সেটা থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা বাদ দিয়ে দিলে বাকিটা হবে সাধারণ শেয়ার হোল্ডারদের। তো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা আমরা কত টাকা বাদ দিব? 50,000 টাকা বাদ দিয়ে দিলে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 4,40,000 টাকা। এই টাকাটা মূলত সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। এখন আমাকে কিন্তু জানতে চায় না যে তারা কত টাকা পাবে, বলছে তাদের শেয়ার প্রতি, মানে একটা শেয়ার প্রতি তাদের আয় কত। এখন আমরা দেখবো সাধারণ শেয়ার আসলে কতটি আছে। তাহলে দেখো তো সারা বছর ধরে এই যে 1,00,000 সাধারণ শেয়ার আছে। এখন তোমরাই বলো 1,00,000 সাধারণ শেয়ারের জন্য আয় পাচ্ছে তারা 4,40,000 টাকা। তাহলে একটা শেয়ারের জন্য কত টাকা পাচ্ছে? তাহলে আমরা কিভাবে কি করব? আমরা জাস্ট এই 4,40,000 শেয়ারকে 40,000 টাকাকে 1,00,000 সাধারণ শেয়ার দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। তাহলে আমাদের ভাগ করে দিলে আমরা শূন্য শূন্য কাটবো, একটা দুইটা তিনটা, আরেকটা কাটা দাও চারটা। এখানে হচ্ছে 44/10 অ্যান্সার করলে ভাগ করলে এক ঘর আগে দশমিক দিয়ে দিলে হয়ে যাবে 4.4। 4.4 এটা হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো এই যে 4.4 এটা হচ্ছে প্রতি শেয়ার প্রতি তাদের আয়, অর্থাৎ প্রতি শেয়ার প্রতি তাদের মুনাফা বা আয় হচ্ছে 4.4। আর এখানে আমরা কেন ভাগ করলাম? কারণ এই 4,40,000 টাকা পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা, আর তাদের শেয়ারের সংখ্যা হচ্ছে 1,00,000। তাহলে একটা শেয়ারের জন্য তারা কত পাবে এটা আমরা বের করেছি। এখন এটার জন্য অনেকে সূত্র ইউজ করে। আমার কথা হচ্ছে যে এই অঙ্কগুলোর জন্য তুমি সূত্র মনে রাখে লাভ নেই, তুমি বেসিক টেকনিকটা যদি কাজে লাগাতে পারো তোমার সূত্র। দেখো আমি কিন্তু কোনো সূত্র দিয়ে অঙ্কটা করিনি, আমি জাস্ট কি করেছি এই বিষয়টাকে জাস্ট তোমাদের বোধগম্য করার জন্য আগে আমরা কি করেছি একটা বেসিক আলোচনা দিয়েছি যে কিভাবে আসলে আমাদের কি করতে হয়, যে পূর্ববর্তী বা পরবর্তী মুনাফা বের করতে হয়। এখন একটা প্রশ্ন থাকতে পারে অনেকের যে স্যার এখানে আরো তো তথ্য আছে সেগুলোর কোনো কাজ নাই। না, কাজ নাই, কারণ এই যে ঋণের উপর সুদ যদি থাকে সেটা কিসের মধ্যে যাবে ভাইয়া? ঋণের সুদটা তো আমাদের ব্যয়। ঋণের সুদটা কোথায় চলে যাবে বলো? ঋণের সুদটা আমাদের ব্যয়। আমাদের কর পূর্ব মুনাফা দিয়ে দিয়েছে, তাহলে আমি ব্যয়ের আগে কি ঘটেছে আয় ব্যয় কোনো হিসাব এখানে আমার দরকার নাই। দ্যাট মিন্স ঋণের সুদ এখানে কোনো কাজে আসবে না। আশা করি তাহলে সঠিক উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ যারা আছো লাইভে, সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব আমাদের ক্লাসটা যতটুকু ভালো, মানে আমার ক্লাসটা যদি কেউ করতে পারে আজকের ক্লাসটা করার পরে তার অ্যাকাউন্টিং প্রশ্ন সহজে সলভ করার জন্য একটা আইডিয়া হয়ে যাবে, আর একটা ভালো ধারণা সে পেয়ে যাবে কিভাবে কত সহজে প্রশ্ন সলভ করা যায়। ওকে, তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটা আমরা কি করেছি, কোনো সূত্র ছাড়া সমাধান করেছি। আমরা 7 নম্বর প্রশ্নটাতে চলে যাব। এই প্রশ্নটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে। স্থায়ী সম্পদ হচ্ছে কি? আমরা সবাই জানি স্থায়ী সম্পদ হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে সাধারণত 1 বছর। কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তবে সেটা কম। আমরা সাধারণত অ্যাকাউন্টিং ইয়ারকে 360 দিন বা 1 বছর বা 12 মাসে হিসাব করে থাকি। তো স্থায়ী সম্পদ সাধারণত 1 বছর ক্রস করে যে সম্পদগুলো দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের জন্য থাকে সেই সম্পদগুলো সাধারণ অর্থে আমরা কি করি? স্থায়ী সম্পদ বলে। আবার অনেকে বলে থাকে যে ব্যবসায় মূলধন কাঠামো গঠনের জন্য দীর্ঘমেয়াদী যে সম্পদটা ক্রয় করা হয় সেটাই মূলত স্থায়ী সম্পদ। আর এই স্থায়ী সম্পদ হচ্ছে আমরা কি করি? মূলত ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করি এবং এটা থেকে আমরা ভবিষ্যৎ
সুবিধা পেয়ে থাকে। তাহলে সঠিক ব্যাখ্যাটা কি হতে পারে খেয়াল করবা। আরেকটা বিষয় হচ্ছে সম্পদের একটা কমন বৈশিষ্ট্য আমরা সবাই জানি, সম্পদ কখনোই বিক্রয়ের জন্য ক্রয় করা হবে না, কারণ বিক্রয়ের জন্য ক্রয় করা হলে সেটা হয়ে যাবে পণ্য। সাপোজ আমি যদি একটা জাবেদা করি যে বিক্রয়ের জন্য পণ্য, বিক্রয়ের জন্য আসবাবপত্র ক্রয়, বিক্রয়ের জন্য আসবাবপত্র ক্রয়, তাহলে এটা জাবেদাতে তুমি আর আসবাবপত্রকে পক্ষই ধরতে পারবে না। তুমি এটার জন্য জাবেদা করবা ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, কারণ এই আসবাবপত্রটা তোমার সম্পদ না, এই আসবাবপত্রটা তোমার প্রতিষ্ঠানের জন্য একটা জাস্ট প্রোডাক্ট বা পণ্য। কারণ কি, তুমি যদি সাপোজ তোমার কাছে ফ্রিজটা হচ্ছে একটা কি সম্পদ, কিন্তু যারা হচ্ছে ওয়ালটন কোম্পানির কাছে ফ্রিজটা কিন্তু একটা পণ্য। সো কারণ কি, কারণ হচ্ছে সে এটা বিক্রয় করতেছে। দ্যাট মিনস আমরা সম্পদ হতে হবে সে ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদী এবং মূলধন কাঠামো গঠনে সহায়তা করবে, যেটা থেকে ভবিষ্যৎ সুবিধা পাবো এবং যেটা বিক্রয়ের জন্য নয়। এই শর্তগুলো আছে আমাদের এখানে। স্থায়ী সম্পদ আয়ুষ্কাল দীর্ঘ হবে, আমি শুরুতেই বলেছি। ভবিষ্যতে তার আর্থিক মূল্য থাকবে এবং বিশেষ করে এটা কোনো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হবে না। সো সঠিক উত্তর হচ্ছে ডি। এটা নিয়ে আর কথা বললাম না। রূপান্তর ব্যয় বলতে আমরা কাকে বুঝবো, রূপান্তর ব্যয় কি সেটা জানার জন্য আমি প্রথমে একটা কথা বলি। রূপান্তর ব্যয়, রূপান্তর থেকে আমরা কি বুঝতে পারি বলতো? রূপান্তর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, রূপান্তর থেকে আমরা বুঝতে পারি কি, রূপান্তর থেকে আমরা যারা লাইভে আছেন এত রাতে কষ্ট করে সবাইকে ধন্যবাদ। ওকে, আমি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, কারণ হচ্ছে কমেন্টে রিপ্লাই দিতে গেলে একটু সময় নষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের সময় বেশি নিব না, আমি এটা শেষ করে দিতে যাচ্ছি। হ্যাঁ, এখন আসো, আমরা কোথায় ছিলাম? রূপান্তর ব্যয়, সরি, রূপান্তর ব্যয়টা কি? একটা পণ্যকে, একটা কাঁচামালকে যদি আমি দ্রব্যে বানাতে চাই, যেমন আমি একটা শার্ট পরে আছি, হ্যাঁ কম দামি শার্ট, যদিও একটা শার্ট পরে আছে, এই শার্টটা তো আগে শার্ট ছিল না, এটাকে কি করা হয়েছে, প্রথমে একটা র মেটেরিয়ালস বা কাঁচামাল সংগ্রহ করা হয়েছে, সেই কাঁচামালকে পরবর্তীতে প্রক্রিয়াকরণ করে রূপান্তর করে একটা শার্ট বানানো হয়েছে, এটা কি হচ্ছে রূপান্তর। তাহলে এই উৎপাদনের জন্য, একটা জিনিস উৎপাদনের জন্য কাঁচামালের সাথে যদি আমরা প্রত্যক্ষ শ্রম, অর্থাৎ সাপোজ আমরা যে সিঙ্গারা খাই, এটা কি শুরুতে সিঙ্গারা থাকে? প্রথমে কি থাকে? ময়দা থাকে, এরপরে আলু থাকে, আলু ময়দা এগুলোকে মিক্স করে কি করে কারিগর আমরা যাকে বলি, সে কি করে এটাকে রূপান্তর করে একটা সিঙ্গারা নামে পণ্যে রূপান্তর করে। তার মানে রূপান্তর ব্যয়টা হবে মূলত এই যে প্রত্যক্ষ শ্রম ব্যয় এবং কারখানার পরিব্যয়, এটা উৎপাদন ব্যয় করতে গেলে আমার এই প্রত্যক্ষ কাঁচামাল, যেটা কাঁচামাল ছাড়া মজুরি বা শ্রম বা অন্যান্য যে ব্যয় আছে কারখানার, এগুলা যোগ করে দিলে আমি মূলত রূপান্তর ব্যয়টা পেয়ে যাব। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়টা থাকবে না সেখানে, কারণ কাঁচামালটা তো আছে। এখন কাঁচামাল থাকলে তো আর রূপান্তর করা যাবে না, তাহলে রূপান্তর করতে গেলে আমার কি লাগবে? আমার শ্রম লাগবে, মানে শ্রমিক লাগবে যিনি এই কাজটা করবে। আর একটা হচ্ছে কি, কারখানা লাগবে, কারখানা না হলে তো সে প্রোডাক্টটা তৈরি করতে পারবে না। তার মানে এই দুইটা জিনিস আমার লাগবে, প্রত্যক্ষ শ্রম এবং কারখানার সকল ব্যয়, এটাকে আমরা বলবো একসাথে রূপান্তর ব্যয়। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এটা সূত্র আছে, সূত্র দিকে আজকে আর গেলাম না, আজকে আমি জাস্ট সমাধান। তাহলে সূত্র তুমি নিজেই বানাতে পারো, কিভাবে? প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা ও পরিবহন, অথবা বলতে পারো প্রত্যক্ষ কাঁচামাল ছাড়া আমার বাকি যে দুইটা প্রত্যক্ষ খরচ আছে সেটার সাথে কারখানা ও পরিবহন যোগ করলে আমরা রূপান্তর ব্যয়টা পেয়ে যাব। এবার আসো পরবর্তী প্রশ্নে। এটা অবচয় থেকে এসেছে প্রথম পত্রের 8ম অধ্যায়। এই অবচয়ের যে প্রশ্নটা এসেছে এটা আমাদের খুব কমন প্রশ্ন, এটা বারবারই আসে, গত কয়েক বছর যাবত এটা কিন্তু ঘুরে ফিরে আসছে একই টাইপের প্রশ্ন। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি দেখি জাস্ট বলছে 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5,50,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, তার 10,000 টাকা আয়ুষ্কাল। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত টাকা? 50,000 টাকা। এখন বলো তো, 4 বছর পূর্বে যদি কিনে, হ্যাঁ 5,50,000 টাকা দিয়ে, ওকে ভালো কথা। আমি আগে জাস্ট দেখবো এটার ক্রয় মূল্য কত। এই অফিস সরঞ্জামের ক্রয় মূল্য হচ্ছে 5,50,000 টাকা। আমরা সবাই জানি একটা সম্পদের ক্রয় মূল্য থেকে সেটার ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্যটা কি ভাইয়া?
ওই নির্দিষ্ট সময় শেষে সেই সম্পদটা বিক্রি করে যে টাকাটা আমরা পাবো সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। সো এখানে তার ভগ্নাবশেষ মূল্যটা আমরা বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব? কারণ অবচয় যদি বের করতে চাই তাহলে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হয়। কেন বাদ দিতে হয়? কারণ এই টাকাটা তো আমরা ওই আয়ুষ্কাল শেষে অর্থাৎ 10 বছর শেষে পেয়ে যাব। সো এটা তো আর অবচয় হচ্ছে না, যার কারণে এটাকে আমরা অবসর বের করার সময় বাদ দিয়ে দিব। তাহলে একটা সম্পদের ক্রয় মূল্য বা মোট অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় অবসরযোগ্য মূল্য। আর এই অবসরযোগ্য মূল্যকে আমরা তার আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো। এখানে অবসরযোগ্য মূল্য কত? এখানে অবসরযোগ্য মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। খেয়াল করবেন, এই 5 লক্ষ টাকা হচ্ছে আমাদের টোটাল সম্পদের অবসরযোগ্য মূল্য। এই টাকার উপর অবশ্যই ধরবো। কত হচ্ছে সম্পদটা ব্যবহার করবো কত বছর? 10 বছর। তাহলে এক বছরের জন্য খরচ কত? আমি জাস্ট 5 লাখ টাকা যদি 10 বছরের জন্য হয়, এক বছরের জন্য খরচ বের করতে গেলে 10 দিয়ে ভাগ করব। তাহলে এক বছরের জন্য আমার খরচ হচ্ছে 50,000 টাকা, যেটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় অবচয়। তাহলে এক বছরের অবচয় আমি পেয়ে গেলাম। আর আমরা সবাই একটা বিষয় জানি, অবচয় জমা হতে হতে গিয়ে যে তহবিলটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয় বা অবসর সঞ্চিতি অথবা জমাকৃত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবসর বা জমাকৃত অবসর বা ক্রমযোজিত অবসর বা অবসর সঞ্চিতি, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এই পুঞ্জীভূত অবচয়টা কিভাবে হবে? দেখো, আমি জানি এক বছরের অবচয় আমার কত হয়েছে। এক বছরের অবচয় হয়েছে 50,000 টাকা। কিন্তু আমি সম্পদটা কিনেছি কয় বছর আগে? 4 বছর আগে। যেহেতু আমি 4 বছর আগে কিনেছি, তার মানে প্রতি বছরই 50,000 টাকা করে অবচয় হতে থাকবে। তাহলে 4 বছরে কত হবে অবচয়? জাস্ট এক বছরের অবচয় যদি 50 হয়, 4 বছর দিয়ে 4 দিয়ে গুণ করো, 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাকেই বলা হবে পুঞ্জীভূত অবচয়। এখন তোমরাই বলো, একটা সম্পদের টোটাল ক্রয় মূল্য ছিল 5,50,000 টাকা। খেয়াল করবা, কিন্তু সেটার টোটাল পুঞ্জীভূত অবচয় হয়ে গেছে 2 লক্ষ টাকা। তাহলে সেটার বর্তমান মার্কেটে এটার মূল্য কত আছে? তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে আমার সম্পদের টোটাল মূল্য ছিল 5,50,000 টাকা। এটা ছিল ক্রয় মূল্য। খেয়াল করবা, একটু খেয়াল করবা। এরপরে এই সম্পদটা পুঞ্জীভূত অবচয় কত? মানে অবচয় জমা হতে হতে 4 বছরে, প্রতি বছরে অবচয় হয়েছে 50,000। 4 বছরে পুঞ্জীভূত অবচয় হয়েছে কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে এই সম্পদটার বর্তমান মূল্য কত আছে ভাইয়া? তোমরাই জানো যে এই সম্পদটার বর্তমান মূল্য হচ্ছে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকাকেই বলা হয় বর্তমান মূল্য বা পুস্তক মূল্য অথবা বহি মূল্য বা বই মূল্য। তাহলে এটাই হচ্ছে পুস্তক মূল্য বা বই মূল্য। তাহলে পুস্তক মূল্য জিনিসটা কি? পুস্তক বা বই মূল্য বা বর্তমান মূল্য হচ্ছে একটা সম্পদের ক্রয় মূল্য থেকে সেটা টোটাল যে অবচয়টা হয়েছে সেটা আমরা বাদ দিয়ে দিই। এবং সেটা টোটাল অবচয় বের করবো কিভাবে? আমরা ওই যে শুরুতে এক বছরের অবচয় বের করে নিয়েছি, কারণ সম্পদ ক্রয় করেছি 5,50,000 দিয়ে। আবার এটার মধ্যে ভগ্নাবশেষ মূল্য মানে এই টাকাটা আমি ফেরত পাবো, 50,000 বাদ দিয়ে দিলাম। 5 লাখ টাকা থাকলো সম্পদ। 10 বছরের জন্য যদি 5 লাখ টাকা খরচ হয়, এক বছরের জন্য খরচ হচ্ছে 50,000। 10 দিয়ে ভাগ করলে আমরা এক বছরের অবচয় পাবো। যেহেতু মেশিনটা 4 বছর পূর্বে ব্যবহার করেছি, সো 4 বছরের পুঞ্জীভূত অবচয় বা মোট অবচয় বা জমাকৃত অবচয় হবে 2 লাখ। তাহলে সম্পদের বর্তমান মূল্য কত দাঁড়াচ্ছে? 3,50,000। এখন বলা হচ্ছে সম্পদটা যদি 3 লাখ টাকায় বিক্রি করা হয়, তোমরাই বলো সম্পদের মূল্য, বর্তমান মূল্য হচ্ছে কত? আমি কিন্তু এখন আর আগের মূল্যের দিকে চিন্তা করবো না, বর্তমান মূল্য বা বই মূল্যের দিকে চিন্তা করো। 3 লক্ষ টাকা 50। কিন্তু বলছে এটা বিক্রি করতেছো তুমি কত টাকায়? এটা বিক্রি করতেছো ভাইয়া 3 লক্ষ টাকায়। 3,50,000 টাকা এখনো দাম আছে, কিন্তু বিক্রি করতেছো 3 লক্ষ টাকা। তার মানে কত টাকা ক্ষতি হচ্ছে তোমার? 50,000 টাকা ক্ষতি হচ্ছে। কেন? কারণ তোমার যে সম্পদের মূল্য আছে তার চেয়ে তুমি কম মূল্যে বিক্রি করতেছো। কত টাকা কম মূল্যে? 50,000 টাকা। এটাই হচ্ছে সম্পদ বিক্রয় জনিত ক্ষতি। আমি সূত্র নিয়ে আজকে কাজ করলাম না, সূত্র দরকার নাই, তুমি তো বেসিক থেকে বিষয়টা বুঝতেছো। সো এখানে সঠিক উত্তর হবে 50,000 টাকা ক্ষতি। ক্লিয়ার কিনা? ওকে, যারা আসো তারা একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। লামিম খান, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যারা ক্লাস করবে তারা অবশ্যই বুঝবে, না বুঝার কোনো কারণ নাই।
10 নম্বর প্রশ্নটাতে চলে আসি। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে চলতি লিমিটেডের ভুলক্রমে বকেয়া সেবা আয়ের সমন্বয় সাধন করা হয়। ইজি জিনিস, আমি শুরুতেই বলেছি, এর আগে সমন্বয়ের দাখিলার একটা অঙ্ক সলভ করেছি, সেখানে বলেছি যে অগ্রিমের ক্ষেত্রে আমাদের দুটা পদ্ধতি ইউজ করতে হয়। একটা হচ্ছে কি আমাদের বকেয়া ভিত্তি নীতি, আর একটা হচ্ছে আমাদের নগদান ভিত্তি নীতি, অথবা একটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম বা দায় পদ্ধতি বা সম্পদ পদ্ধতি, আর একটা হচ্ছে আয় বা ব্যয় পদ্ধতি বা ব্যতিক্রম নিয়ম। কিন্তু বকেয়ার ক্ষেত্রে আমাদের কোনো টেনশন নাই, নর্মাল কাজ, একেবারেই নর্মাল কাজ। যেমন কি আমরা বকেয়ার কথা বলেছি, তো বকেয়া সেবা আয় সমন্বয় সাধন করে নেই। এখন আয় যদি বকেয়া থাকে আমরা কি করি বলতো? আয় বকেয়া থাকলে, আয় বকেয়া থাকলে আমাদের কি হয়? তুমি মনে করো তুমি আমাকে পড়াচ্ছ, হ্যাঁ ধরে নিলাম আমি তোমার স্টুডেন্ট। এখন তুমি আমাকে পড়ালে আমি তোমাকে কি দিব? মাস শেষে একটা বেতন দিব, এটা তোমার আয়। এখন মাস শেষ হয়ে গেছে, তোমাকে টাকাটা দেইনি, তার মানে এই আয়টা তোমার বকেয়া আছে। খেয়াল করো। এখন বলো তো এই আয়টা কি তুমি ভবিষ্যতে পাবা না? অবশ্যই পাবা। যেটা থেকে ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে সেটাই সম্পদ। দ্যাট মিনস এই বকেয়া আয়টা তোমার সম্পদ। তার মানে আয় বকেয়া থাকলে এই বকেয়া আয় একটা কি হিসাবে? সম্পদ হিসেবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বাড়াবে। অন্যদিকে যেহেতু এটা বকেয়া আছে কিন্তু আয় তো, আমাদের হিসাব বিজ্ঞান চলে মূলত কোন নীতি অনুসারে? নগদান ভিত্তি অনুসারে না বকেয়া ভিত্তি অনুসারে? অবশ্যই বকেয়া ভিত্তি অনুসারে। আর বকেয়া ভিত্তির কথা হচ্ছে আয় ব্যয় নগদে হোক, বাকিতে হোক, চেকে হোক, বিলে হোক, যেভাবেই হোক সেটাকে আয় অথবা ব্যয় হিসাবে স্বীকৃতি করে দিতে হবে। মানে টাকা আমি পাই নাই, এটাকে আয় ধরতে পারবো না, এই নীতি হিসাবে ফলো করে না। দ্যাট মিনস আয়টা বকেয়া থাকলেও একদিকে আমাদের বকেয়া আয় নামক সম্পদ বাড়বে, অন্যদিকে আমাদের আয়টা বাড়বে। তাহলে বকেয়া আয় সমন্বয় করলে আমাদের সম্পদ বাড়বে এবং আয় বাড়বে। বিষয়টা ক্লিয়ার কিনা? কিন্তু এখানে বলছে কিন্তু উল্টা, বকেয়া আয়ে সেবায় সমন্বয় করেনি। ভাইয়া সমন্বয় করলে যেটা হবে, না করলে কি হবে? না করলে তার উল্টোটা হবে, অর্থাৎ সম্পদ কমবে আর আয়ও কমবে। যেহেতু আমি সমন্বয় করি নেই, সমন্বয় করলে আমার সম্পদও বাড়তো, আয়ও বাড়তো। যেহেতু সমন্বয় আমি করতে পারি না, দ্যাট মিনস সম্পদও কমবে, আয়ও কমবে। দেখো তো কোন জায়গায় আছে সম্পদ কমবে আয় কমবে? কোথায় আছে? আয় বেশি দেখানো হবে, এটা তো জানা হবে না, দায়ের মধ্যে প্রভাব পড়বে না। সম্পদ কম দেখানো হবে, এই যে সম্পদ কম দেখানো হবে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো তো? আমাদের একেবারে শেষ পর্যায়ে আজকে হয়তো বা আমি রিটেন প্রশ্নগুলো সলভ করতে পারবো না, ইনশাল্লাহ আগামীকাল সকালে তোমাদের রিটেন প্রশ্নগুলো সলভ নিয়ে আমি উপস্থিত হব। সবাই অবশ্যই ক্লাসে থাকবেন। আমরা ঘোষণা দিয়ে দিব কখন ক্লাসটা হবে, সেজন্য সবাই একটু প্রস্তুতি থাকবেন মানসিকভাবে। ইনশাল্লাহ সবগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা রিটেন প্রশ্ন এসেছে গত বছর প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করাবো। এতে করে তোমাদের রিটেন সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। অর্থাৎ অ্যাকাউন্টিং যে কঠিন নয়, হ্যাঁ এটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তো এটা হচ্ছে কথা। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে হ্যাঁ আমাদের ক্লাসটা প্রায় শেষের পর্যায়ে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই প্রশ্নটা নিয়ে? কারো কোনো সে আছে কিনা? আশা করি কারো কোনো সে নাই, তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো বলেছে অতিরিক্ত মূলধন উত্তোলন করেছে। এই জাতীয় প্রশ্ন, মূলধন উত্তোলন, আয়, মুনাফা, মুনাফা বা ক্ষতি, মূলধন উত্তোলন, মুনাফা বা ক্ষতি, এটা মূলত একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক। অর্থাৎ প্রথম পর্যায়ে দশম অধ্যায় একেবারে লাস্ট অধ্যায়, যদিও এটা আমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্ন করে ফেলেছে। অর্থাৎ শর্ট সিলেবাসে না থাকলেও সেখান থেকে 20 থেকে 30% প্রশ্ন তোমার কমন আসতে পারে। সো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা দুই ভাবে করে থাকি। আমি খুব সহজ একটা ওয়ে দেখাই। এই জাস্ট একটা জিনিস মাথায় রেখে এইভাবে করলেও হবে কি, এই পাশে ব্যবসায়ের শুরুর প্রারম্ভিক মূলধনটা লিখবা, প্রারম্ভিক মূলধন, আর এই পাশে অতিরিক্ত মূলধন। ওকে, তাহলে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন এরা এক ভাই। মাথায় রাখবা এই পাশে তার বিপরীত সমাপনী মূলধন, সমাপনী মূলধন আর হচ্ছে উত্তোলন। এই চারটা বিষয় মাথায় রাখলে আমাদের মোটামুটি অঙ্কটা শেষ, বাকি কোনো কিছু লাগবে না। এখন মাথায় রাখবা, আমি জাস্ট একটা তোমাদের বোঝার জন্য বলি, এই পাশটাকে তোমরা ব্যয় পাশ মনে রাখবা
আর এই পাশটাকে তোমরা মনে রাখবা আয় পাশ। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস তোমরা মাথায় রাখতে হবে যে ব্যয় পাশ আয় পাশ। ব্যয় পাশে কি থাকবে? প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন যত বাড়বে আমার ব্যয়ের পরিমাণটা তত বাড়বে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর সমাপনী মূলধন আর উত্তোলন যত বাড়বে আমার আয়ের পরিমাণটা তত বাড়বে। তাহলে এখান থেকে যদি আমার এই পাশটা বড় হয় তাহলে আমার লাভ বা মুনাফাটা আসবে, আর এই পাশটা বড় হলে আমার কি হবে? ব্যয় বেশি হয়ে যাবে, সেই জন্য আমার ক্ষতি আসবে। তাহলে আমি জাস্ট মানগুলো বসাবো, অন্য কিছু করবো না। দেখো প্রারম্ভিক মূলধনের পরিমাণ বলছে 70,000 টাকা, তাহলে 70,000 টাকা আমার কোথায় বসবে? এই পাশে বসবে। আমি জাস্ট এই পাশে লিখতেছি, আমার এই পাশে 70,000 টাকা বাম পাশে আমি লিখলাম, ওকে ডান পাশেরটা আমি ওই পাশে লিখবো। তাহলে প্রারম্ভিক মূলধন 70,000 লিখলাম। এবার আসো সমাপনী মূলধনের পরিমাণ 1,30,000, তাহলে সমাপনী মূলধনের পরিমাণ চলে যাবে এই পাশে 1,30,000। ওকে, লিখলাম। এবার কি আছে বলছি, উত্তোলনের পরিমাণ হচ্ছে কত? উত্তোলনের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। ভালো কথা, উত্তোলনের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। এই পাশে যাবে উত্তোলনের সাথে কি যাবে? উত্তোলনের সাথে কে যাবে? সমাপনী মূলধন যাবে। তাহলে এখানে যোগ করে দেখো, আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। তার মানে আমার এখন কোন ফিগারটা মিসিং আছে তোমরাই বলো? এই যে সমাপনী মূলধন আছে, উত্তোলন আছে, প্রারম্ভিক মূলধন আছে, তিনটা জিনিস আছে। তার মানে আমার মিসিং হচ্ছে কি? অতিরিক্ত মূলধন। প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে ব্যবসায় অতিরিক্ত মূলধন কত টাকা প্রদান করেছে সেটা বের করতে। তাহলে আমরা এখন কি করব? মিসিং অ্যামাউন্টটা আমরা দুই পাশ সমান করব। দেখো এখানে হচ্ছে 1,30,000 আর 50 করলে যোগ করলে হয় 1,80,000 টাকা ভাইয়া। তাহলে 1,80,000 টাকা আমাদের এই পাশে আমরা লিখবো। লেখার পরে এখানে হচ্ছে আমাদের মাত্র কত? 70,000 টাকা। বাদ বাকি কত থাকলো? বাদ বাকি থাকলো কত? ও সরি, এখানে নিট ক্ষতির পরিমাণ আছে। আচ্ছা, নিট ক্ষতি কোন পাশে বসবে বলো তো? আমি আবারও দেখাচ্ছি, নিট ক্ষতিটা কোন পাশে বসবে। দেখো আমি বলেছি এই পাশে ব্যয় জাতীয় যা কিছু আছে, তার মানে নিট ক্ষতিটা এই পাশে বসবে। আর যদি নিট মুনাফা হয় সেটা কোন পাশে বসবে? হ্যাঁ, নিট মুনাফা হলে এই পাশে বসবে। তাহলে নিট ক্ষতিটা এই পাশে, তাহলে নিট ক্ষতির পরিমাণ হচ্ছে 40,000, এটাকে এই পাশে বসালাম। তাহলে এই পাশে কিন্তু হচ্ছে 1,80,000, আর এই পাশে হচ্ছে মাত্র 70 আর 40, 1,10,000। দ্যাট মিনস এখানে আরো কত টাকা কম? আরো 70,000 টাকা কম। 70,000 না? ক্যালকুলেশন করো তো কত টাকা? নিট মুনাফা, এটা নিট ক্ষতি। সরি, আমি এই পাশে বসালাম। আচ্ছা, এটাকে ওই পেজে নিয়ে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। এই চারটা তোমরা একটু মাথায় রাখলে হবে। আমি জাস্ট ওই পাশে নিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে, সরি, এখানে হচ্ছে আমাদের কি, আমি শুরুতেই বলি এই পাশে হচ্ছে প্রারম্ভিক মূলধন। ওকে, আমি সংক্ষেপে লিখলাম প্রারম্ভিক মূলধন। এই পাশে হচ্ছে অতিরিক্ত মূলধন, এরপরে হচ্ছে নিট মুনাফা, আর এই পাশে বসবে আমাদের হচ্ছে সমাপনী মূলধন। আমি সংক্ষেপে লিখছি, এই পাশে হচ্ছে উত্তোলন আর নিট ক্ষতি। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে। এবার মানগুলা বসিয়ে দাও। আমি জাস্ট মানগুলা বসাচ্ছি। প্রারম্ভিক মূলধন হচ্ছে কত? 70,000, সমাপনী মূলধন 1,30,000। তাহলে প্রারম্ভিক মূলধন বসবে কোথায়? 70,000 এই পাশে। সমাপনী মূলধন কোথায় বসবে? 1,30,000 এই পাশে। জাস্ট মানগুলো বসাতে পারলেই অঙ্ক হয়ে যাবে। জাস্ট এরপরে দেখো কোনো কিছু যাতে বাদ না দেয়। নিট ক্ষতি 40,000, উত্তোলন কত? 10,000। সরি, নিট ক্ষতি 40,000, উত্তোলন 50,000। তাহলে নিট ক্ষতি কোথায় আছে? এখানে আছে। তাহলে নিট ক্ষতি 40,000 বসাও, তখন উত্তোলন হচ্ছে 50,000। এখন দেখো আমাদের কোন পাশে বেশি আছে আর কোন পাশে নাই। আমাদের এই যে এখানে শুধু প্রারম্ভিক মূলধনটা পেলাম, নিট মুনাফা পেলাম না। প্রশ্নে চাইও নাই, আমি ধরলাম নিট মুনাফা জিরো, মানে নাই, আপাতত নাই। তাহলে আমাদের বাকি টাকাটা বের হবে অতিরিক্ত মূলধন। তাহলে এই পাশে আসল যোগ করে তো কত হয়? 1,30,000, 1,70,000, 2,20,000। এই পাশে হচ্ছে 2,20,000। দ্যাট মিনস এই পাশেও আমার 2,20,000 টাকা হবে। ওকে, দুইটা সমান থাকবে। তাহলে এখানে কত কম? এখানে হচ্ছে মাত্র 70,000 আছে। তাহলে তুমি 2,20,000 থেকে 70,000 টাকা মাইনাস করো। 2,20,000 থেকে 70,000 টাকা মাইনাস করলে কত হবে?
শূন্য 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 শূন্য। ওকে, 7 খেলে কত? 15। 1,50,000 টাকা। এই 1,50,000 টাকাই হবে আমাদের অতিরিক্ত মূল্য, মিসিং অ্যামাউন্ট যেটা। অর্থাৎ তুমি জাস্ট সবগুলা জিনিস মাথায় রাখলে হবে, যেটার অ্যান্সার তোমার কাছে প্রশ্নের চাইবে, অর্থাৎ প্রশ্নের যেটার অ্যান্সার তোমাকে বের করতে বলবে, তুমি জাস্ট সেটার অ্যান্সারই পাও, তুমি বাকিগুলোর মান বসিয়ে দাও। আর যদি কোনোটা না থাকে, সেটা প্রশ্ন না চাইলে মনে করো সেটা নাই, যেমন নিট মুনাফার কোনো কথা বলা নাই, আমরা এখানে নিট মুনাফা পাবো না, কারণ নিট খোদিত হয়ে গেছে, সো নিট মুনাফা তো পাবোই না। দ্যাট মিনস এই পার্থক্যটা হচ্ছে কত? 1,50,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অতিরিক্ত মূলধন। ক্লিয়ার কিনা বলো তো? যারা এখন পাস করতেছো, একটা দফা এর আগে করো নাই, তাদের কাছে এটা হয়তো একটু জটিল লাগতে পারে, কিন্তু খুব সহজ। জাস্ট তুমি দুটা সাইড হিসাব করবে, যে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, সমাপনী মূলধন উত্তোলন, এই পাশে ক্ষতি, এই পাশে মুনাফা। আর এটা হচ্ছে আয়ের পাশ, আমি আগেই বলেছি, আর এটা হচ্ছে ব্যয় পাশ। ওকে, আমাদের সর্বশেষ প্রশ্নটা ক্লিয়ার? আচ্ছা, সর্বশেষ প্রশ্নটা সমাধান করে আমি চলে যাব। সেটা হচ্ছে, কালান্তিক মজুত পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোন হিসাবটা থাকবে? কালান্তিক মজুত পদ্ধতিতে আমরা সবাই জানি যে আমাদের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে গেলে আমরা বিষয়টা দেখি, মজুত পণ্যের দুইটা পদ্ধতিতে হিসাব রাখতে হয়। একটা হচ্ছে কালান্তিক বা কালীন মজুত পদ্ধতি, আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত মজুত পদ্ধতি। খেয়াল করে, নিত্য বা অবিরত মজুত পদ্ধতি। এখন যে বিষয়টা আমরা আলোচনা করব, যে আমরা খেয়াল করবো ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত যত ধরনের ম্যাথ করেছি, অঙ্ক করেছি, সেটা মূলত করেছি এই কালীন মজুত পদ্ধতি অনুসারে, অর্থাৎ সনাতন অ্যাকাউন্টিংকে প্রাধান্য দিয়ে। তার মানে আমরা সাধারণত কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসলে অনেক সময় কনফিউশনের ফলে যে আমরা কিভাবে করবো, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কালীনকে একটু গুরুত্ব দিবা। ওকে, তাহলে কালীন মজুত পদ্ধতি। আর যদি প্রশ্নে সেটা না থাকে, তখন আমরা নিত্য বা অবিরত নিয়ে চিন্তা করব। এখন আসো, সে আলোচনার পরে আরেকদিন করব যে কালীন মজুত পদ্ধতি একটি বিক্রয়কারী প্রতিষ্ঠানের খতিয়ানে কোন হিসাবটা থাকে না। এখানে যা যা আছে, এখন কালীন মজুত পদ্ধতিতে আমরা কি করি? আমরা যদি একটা পণ্য ক্রয় করি, তখন ক্রয় হিসাব লিখি। পণ্যটা যদি পরিবহন হয়, তখন আমরা ক্রয় পরিবহন লিখি। যদি ফেরত দিই, তখন সেটাকে আমরা কি লিখি? ক্রয় ফেরত। তাহলে কালীন মজুত পদ্ধতিতে আমরা ক্রয় করলে ক্রয় হিসাব লিখি, ক্রয়ের জন্য পরিবহন দিলে আমরা সেটাকে কি করি? ক্রয় পরিবহন অথবা পরিবহন খরচ বা বহন খরচ লিখি। আর ক্রয়কৃত পণ্য ফেরত দিলে আমরা ক্রয় ফেরত লিখি, অথবা ক্রয়ের সাথে যদি বার্তা থাকে, নগদ বার্তা, তখন আমরা সেটাকে কি লিখি? ক্রয় বার্তা লিখি। এই চারটা জিনিস লিখি। ঠিক কালীন পদ্ধতিতে এই যে ক্রয় সংক্রান্ত, ক্রয়ের যত আত্মীয় স্বজন আছে, সবগুলোকে আলাদা আলাদা ভাবে হিসাবভুক্ত করতে হয়, আলাদা আলাদা লেনদেন লিখতে হয়। কিন্তু নিত্য পদ্ধতিতে কি বলা হয়? নিত্য পদ্ধতিতে ক্রয় সংক্রান্ত যত খরচ আছে, ক্রয় সংক্রান্ত যত লেনদেন আছে, পণ্য ক্রয় সংক্রান্ত সকল লেনদেনকে ক্রয় বা ক্রয় পরিবহন বা ক্রয় ফেরত বা ক্রয় বার্তার পরিবর্তে শুধুমাত্র মজুত পণ্য হিসেবে। আর এখানে এই পদ্ধতির প্রারম্ভিক মজুত পণ্যকে আমরা ব্যয় হিসাবে ধরি। আর এক্ষেত্রে যেহেতু সবগুলা জিনিসকে মজুত পণ্য হিসেবে কাউন্ট করা হয়, সেজন্য এখানে মজুত পণ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। আর আধুনিক অ্যাকাউন্টিং মূলত এই নিত্য বা অবিরত মজুত পদ্ধতিকে ফলো করে, অর্থাৎ গ্যাপ এবং আইএফআরএস মূলত কাকে ফলো করে? নিত্য বা অবিরত মজুত পদ্ধতি। আর এই পদ্ধতির সুবিধা হচ্ছে প্রতিদিনই আমার প্রত্যেকটা ক্রয় বিক্রয় আলাদা আলাদা হিসাব হয়ে যাবে। আর কালীন মজুত পদ্ধতি কি হতো? প্রতিদিন হিসাব না করে বছর শেষে একেবারে কালান্তে, কালের অন্তে হিসাব করা হতো। দ্যাট মিনস এটাকে আমাদের আধুনিক অ্যাকাউন্টিং গ্র্যান্টেড বা গ্রহণযোগ্য হিসাবে চিহ্নিত করে না, বাট আমাদের প্রশ্ন আসলে আমরা এটাকে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যেহেতু আমাদের এই যে কালীন মজুত পদ্ধতিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লেখা হয়, ক্রয় পরিবহন করলে ক্রয় পরিবহন লেখা হয়, তার মানে এখানে আমাদের এই ক্রয়ের সাথে শুরুতে যদি মজুত পণ্য থাকে, সেটাকে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য বলা হয়। কিন্তু এখানে আমাদের মূলত মজুত পণ্যের মধ্যে যে মজুত পণ্যটা যেহেতু সবসময় হিসাব করা হয়, শেষে যেটা থাকে সেটাকে আমরা মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য হিসাবে চিনি। আর এখানে এই যে আমরা পণ্য বিক্রয় করলে দুই ধরনের জাবেদা দিতে হয়, একটা হচ্ছে পণ্যের বিক্রয় মূল্যের জন্য, আরেকটা হচ্ছে ওই পণ্যের যে বিক্রিত পণ্যের ব্যয় আছে, সেই বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য। দ্যাট মিনস এখানে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সঠিক উত্তর কি হবে?
এখন তোমরাই বলো যে কালান্তিক মজুত পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোনটা থাকে না? দেখো এখানে ক্রয় পরিবহন, ক্রয় প্রেরণ, ক্রয় বার্তা, প্রারম্ভিক মজুত বা বিক্রয় সংক্রান্ত লেনদেন থাকবে, কিন্তু এখানে কখনোই বিক্রিত পণ্যের ব্যয় থাকে না, কারণ বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে থাকবে, সেটা ওই পদ্ধতির হিসাব। কারণ পণ্য বিক্রয়ের জন্য ওই বিক্রিত পণ্যের মূল্যের জন্য আলাদা একটা ঝামেলা দিতে হয়, যেটা মূলত কালীন মজুত পদ্ধতিতে বা কালান্তিক মজুত পদ্ধতিতে দেওয়া লাগে না। সেজন্য আমাদের এখানে সঠিক উত্তর হবে অবশ্যই কি বিক্রিত পণ্যের ব্যয়। কারণ একটু খেয়াল করে দেখবা যে ক্রয় ফেরত আমাদের কালীন মজুত পদ্ধতিতে পাওয়া যায়। ওকে, ক্রয় ফেরত পাওয়া যায়, ক্রয় পরিবহন পাওয়া যায়, প্রারম্ভিক মজুত পণ্য এটাও পাওয়া যায়। তাহলে পাওয়া যায় না কি বিক্রিত পণ্যের ব্যয়, কারণ এই বিক্রিত পণ্যের ব্যয়টা কোথায় থাকে? নিত্য বা অবিরত মজুত পদ্ধতিতে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমি গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 12টা প্রশ্নের বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ, একেবারে ব্যাখ্যা সহ আলোচনা করেছি। আমি জানি না তোমরা কতটুকু নিতে পেরেছো, তবে আমার বিশ্বাস কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা করে অবশ্যই ভালো একটা আইডিয়া পাবে। আর আমাদের আলাদা কোর্স চলতেছে, কেউ যদি চাও তোমরা অবশ্যই সি ইউনিটের সবগুলো সাবজেক্টের জন্য কোর্সে অ্যাড হতে পারো। স্পেশালি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের জন্য আমি আছি, আমাদের অন্যান্য টিচাররা আছে, সবাই তোমাদের বেস্ট সার্ভিস দিবে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, যদি অ্যাকাউন্টিং এ ভালোভাবে জানতে চাও, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য অবশ্যই আমি বলবো যে আমার লেখা বইটা তোমরা একবার হলেও কিনে দেখতে পারো। হ্যাঁ, তাহলে আর কোনো বই তোমাদের ফলো করা লাগবে না। সেখানে আমি বিগত 5 বছরের যত রিটেন প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সব বিশ্লেষণ করে দিয়েছি, যেটা মার্কেটের অন্য বইতে পাবা না। এর মধ্যে বিগত 5 বছরের যত বিশ্ববিদ্যালয়ের যত প্রশ্ন এসেছে সবগুলা আলাদা করে প্রশ্ন ব্যাখ্যার মতো দিয়ে দিয়েছি। পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আলোচনা এত ভালোভাবে করেছি, ইন্টারেক্ট টেক্সটবুকটাকে একেবারে প্রাধান্য দিয়ে টোটাল বেসিক আলোচনা করেছি। পাশাপাশি কিছু জটিল সমন্বয় আছে, জটিল হিসাব আছে, সেগুলো আলাদা করে বিশ্লেষণ করা হয়েছে। এরপরে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে প্রত্যেকটাকে ধরে ধরে ব্যাখ্যা সহ আলোচনা করা আছে। এক একটা প্রশ্নের 2-3টা সমাধানও দেওয়া আছে। আর আমি যে টেকনিক্যালি পড়াই, যে টেকনিক নিয়ে আমি পড়াই, সকল টেকনিক একসাথ করে আমি বইটা লিখেছি, যাতে করে একটা স্টুডেন্ট জাস্ট বইটা দেখবে, নিজে পড়লে বুঝতে পারো যে আমার আর কারো হেল্প দরকার নাই। সো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করতে পারো, পাশাপাশি আমাদের সাথে থাকতে পারো। ইনশাল্লাহ নিরাশ হবা না। দেখা হচ্ছে, আমরা ইনশাল্লাহ আবারও হাজির হচ্ছি তোমাদের সাথে সামনে আগামী ক্লাসে। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।